নমস্কার, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। সাহিত্যিক শ্রী সমরেশ মজুমদারের লেখা গল্প জীবনের কাছাকাছি আমি প্রথম পর্ব পাঠ করে শোনাচ্ছি। চিঠিটা দ্বিতীয়বার পড়ার পরেও কিছুই ঠাওর করতে পারল না স্বপ্নেন্দু। ভদ্রমহিলা লিখেছেন তিনি খুব অসুস্থ, বয়স ৮০-র ওপর, যে কোনো দিন তাঁর মৃত্যু হতে পারে। অনেক চেষ্টার পরে ঠিকানা জোগাড় করেছেন। স্বপ্নেন্দু যদি অবিলম্বে তাঁর কাছে আসে তাহলে তিনি দায়মুক্ত হতে পারেন। ভদ্রমহিলা জানিয়েছেন তিনি স্বপ্নেন্দুর পিসিমা, মায়ের ননদ, অর্থাৎ বাবা তাঁর ভাই। ঠিকানা দিয়েছেন কলকাতার কাছেই গঙ্গার ধারে তাঁর বাড়ি। কিভাবে পৌঁছতে হবে তা ম্যাপ এঁকে বুঝিয়ে দিয়েছেন। ভদ্রমহিলার নাম আশালতা দত্ত। মায়ের শ্বশুরবাড়ি ছিল গঙ্গার ধারে। একথা শৈশবে অনেকবার শুনেছে স্বপ্নেন্দু, কিন্তু সেই বাড়িতে কখনো মাকে যেতে দেখেনি সে। ফলে তার মামা বাড়িতে যাওয়া হয়ে ওঠেনি কখনো। গঙ্গায় নৌকাডুবি হওয়ায় মৃত্যু হয়েছিল স্বপ্নেন্দুর বাবার। তখন সে মায়ের পেটে। মা দাদামশাইয়ের একমাত্র সন্তান। মাত্র ১৬ বছর বয়সে সুপাত্র বিবেচনা করে বিয়ে দিয়েছিলেন তিনি। জামাইয়ের মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছিলেন খুব। একটু সামলে উঠে মাস দুয়েক পরে মেয়েকে দেখতে সে আবিষ্কার করেন সে দুবেলা আলো চাল আর নিরামিষ খাচ্ছে। পরনে সরু পাড় সাদা শাড়ি। মেয়ের মুখের দিকে তাকিয়ে আর সহ্য করতে পারেননি। বেয়াইকে বলেছিলেন মেয়েকে সঙ্গে নিয়ে ফিরতে চান। যে সন্তান আসছে সে তার বাড়িতে ভূমিষ্ঠ হোক। আপত্তি করেছিলেন মেয়ের শ্বশুর। শেষ পর্যন্ত রেগে গিয়ে বলেছিলেন নিয়ে যেতে চান যান, ওই বোঝা আর আমাদের ঘাড়ে চাপাতে নিয়ে আসবেন না। মাকে নিয়ে চলে এসেছিলেন দাদামশাই। মাকে বোঝা বলায় অত্যন্ত অপমানিত বোধ করেছিলেন। প্রতিজ্ঞা করেছিলেন আর কখনো মাকে ওই বাড়িতে যেতে দেবেন না। মেয়েকে রঙিন শাড়ি পরতে, আমিষ খেতে বাধ্য করেছিলেন। প্রথম দিকে নাকি মায়ের ও ব্যাপারে বেশ সংকোচ ছিল। স্বপ্নেন্দু এলো, একটু একটু করে বড় হলো। তার যখন বছর ৫ বয়স তখন দাদামশাই ঠিক করলেন আবার মেয়ের বিয়ে দেবেন। মা তখন ১৯, চোখে পড়ার মতো সুন্দরী। বিপত্নিক সুপাত্র পাওয়া অসম্ভব ছিল না। কিন্তু মা ওই জায়গায় দাদামশাইয়ের বিরুদ্ধে বিদ্রোহ করলেন। তিনি আর বিয়ে করবেন না। ছেলেকে নিয়ে জীবনটা দিব্যি কাটিয়ে যেতে পারবেন। শেষ পর্যন্ত দাদামশাই হাল ছেড়ে দিয়েছিলেন। স্বপ্নেন্দুর স্পষ্ট মনে আছে দাদামশাইকে। সব অর্থেই আধুনিক মানুষ ছিলেন তিনি। তার তুলনায় মাকে বেশ রক্ষণশীল বলে মনে হতো। এসব গল্প সারা ছোটবেলা ধরে তিল তিল করে শোনা। দাদামশাই যে বছর চলে যান সেই বছরেই চাকরি পায় স্বপ্নেন্দু। তাঁর বাৎসরিক কাজ মিটতেই মা উদ্যোগী হন পুত্রবধূ নিয়ে আসতে। স্বপ্নেন্দু সময় নিচ্ছিল। ঠিক তখনই ঘটে গেল দুর্ঘটনা। দোতলার সিঁড়ি বেয়ে নামার সময় অসতর্ক মায়ের পায়ে শাড়ি জড়িয়ে যাওয়ায় তিনি অনেকগুলি ধাপ গড়িয়ে আছড়ে পড়লেন নিচে। মাসখানেক নার্সিংহোমে থেকে যখন বাড়ি ফিরে এলেন তখন আসতে হলো শুয়ে শুয়ে। তাঁর কোমরের হাড় ভেঙে যাওয়ায় বাকি জীবনে আর হাঁটাচলা করতে পারলেন না। দুবেলা আয়া রাখা হলো। কোনো রকমই বালিশে ঠেস দিয়ে দুবেলায় কিছুক্ষণ আধা বসতে পারেন। আর আশ্চর্য ব্যাপার, ছেলেকে বিয়ের ব্যাপারে বিন্দুমাত্র চাপ দেন না। হয়তো ভেবেছিলেন বেশি দিন এই অবস্থায় বেঁচে থাকবেন না, কিন্তু ভাবনাটা ঈশ্বরের কানে পৌঁছায়নি। স্বপ্নেন্দু স্বস্তি পেল। বিয়ে করলে সেই মেয়েটিকে মায়ের দায়িত্ব নিতে হতোই।
একটা মেয়ের জীবনের অনেকটা এমন বাধ্যবাধকতার মধ্যে ঢোকানো অন্যায় বলে মনে হয়েছিল। তাছাড়া মায়ের আয়া চিকিৎসার জন্যে যে খরচ হচ্ছে তা কোনোভাবেই কমানো সম্ভব নয়। বিয়ের পরে আর্থিক সমস্যা প্রবল হয়ে উঠত। অফিসের সহকর্মীবৃন্দের আনা সুন্দরী মেয়েদের সঙ্গে বিয়ের প্রস্তাব সে সবিনয়ে ফেরত দিতে অভ্যস্ত হয়ে গেছে। আশালতা দত্তের চিঠিটা আর একবার পড়ল সে। তার বাবার নাম সুশোভন দত্ত, এই ভদ্রমহিলার উপাধিও দত্ত। কিন্তু বাবার বোন হন, তাহলে ধরে নিতে হবে ভদ্রমহিলা অবিবাহিতা। বাপের উপাধি আর স্বামীর উপাধি কি একই হতে পারে? চকিতে আর একটা কথা মনে এলো, এই আশালতা দত্ত তাকে চিঠিটা লিখবেন কেন? তিনি তো সরাসরি তার বৌদিকে লিখতে পারতেন। মা জীবিত আছেন এই খবর তার পাওয়া উচিত যখন ঠিকানাটা জোগাড় করতে পেরেছেন। ভদ্রমহিলা লিখেছেন তিনি দায়মুক্ত হতে চান। কিসের দায়? স্বপ্নেন্দু মায়ের ঘরে এলো। চোখ বন্ধ করে শুয়ে আছেন মা, আর বলল, মনে হচ্ছে জ্বর এসেছে। কখন? এই তো দেখলাম। স্বপ্নেন্দু মায়ের কপালে আঙুল রেখে বুঝল বেশ ভালো জ্বর। সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করল সে। শুনে ডাক্তার জানালেন আপাতত ক্যালপল 650 দিনে 3 বার খাওয়াতে। জ্বর না কমলে কাল ডাক্তার আসবেন। ওষুধ খাইয়ে দিয়ে নিজের ঘরে চলে এলো স্বপ্নেন্দু। এই অবস্থায় মাকে আশালতা দত্তের কথা বলা ঠিক হবে না। জ্বরটা কমে গেল রাত্রেই। পরের দিন সকালে মায়ের মাথার পাশে বসে স্বপ্নেন্দু কথা বলছিল। হঠাৎ মা বললেন, কাল যখন খুব জ্বর এলো তখন মনে হলো আমি মৃত্যুর খুব কাছাকাছি চলে গেছি। মৃত্যু এখন এত কাছে যেন চাইলেই অনুভব করতে পারি, কিন্তু ধরা দিয়েই যাচ্ছে না। স্বপ্নেন্দু বিরক্ত হলো। দেবে না, কারণ তোমার আর মরণের মধ্যে আমি দেওয়াল হয়ে আছি। এসব কথা একদম বলবে না। সবাই তো চলে গেল, তোর বাবা, ঠাকুরদা, দাদু, আর আমি কোমর ভেঙে সেই যে পড়ে আছি। আছি তো আছি। স্বপ্নেন্দু সুযোগ নিল। হঠাৎ আজ বাবার কথা মনে পড়ল। মনের ওপর কি মানুষের হাত থাকে? তোকে দেখলেই ওর কথা মনে পড়ে। একই রকম দেখতে তোরা। মা বললেন, কটা বছর তুমি ওকে দেখেছ? মাত্র। তাই তো ভুলতে পারলাম না। আচ্ছা, ওই সুশোভন দত্তর ভাই বোন কেউ আছেন? জানি না, বাবা যোগাযোগ রাখতে চাননি। আমিও উৎসাহ পাইনি। বাবার এক বোন না দিদি ছিল? ইচ্ছা করে থেমে গেল স্বপ্নেন্দু। মরে গেছে নিশ্চয়ই দিদি। তার নিশ্চয়ই বিয়ে হয়ে গিয়েছিল। না, তিনি বিয়ে করেননি। বিয়ে দিতে পারেননি ওর বাবা। আমি চলে আসার পর কি হয়েছে জানি না। কি যেন নাম ছিল, আশালতা। তোমাকে আর কথা বলতে হবে না, টিভি চালিয়ে দিচ্ছি, দেখো। না, একটু চোখ বন্ধ করে শুয়ে থাকি। আজ রবিবার দুপুরে মা ভালো আছেন দেখে স্বপ্নেন্দু বেরিয়ে পড়ল। ট্রেন ধরে রিকশা নিয়ে গঙ্গার ধারের বাগানওয়ালা দোতলা বাড়ির সামনে পৌঁছে গেল বিকেল 4:30। গেট খুলে ভেতরে ঢুকতে শব্দ বাজল একটু। তাই শুনে ভেতর থেকে গলা ভেসে এলো, কে কে? স্বপ্নেন্দু দেখল থান পড়া এক বিধবা বৃদ্ধা নেমে এলো নিচের বারান্দায়। কাকে চাই? আশালতা দত্ত। কোত্থেকে আসা হচ্ছে? কলকাতা। উনি আমাকে আসতে লিখেছিলেন। ও। বৃদ্ধা সিঁড়ির মুখে গলা তুলল। কলকাতা থেকে এসেছে তোমার কল পেয়ে। কি করব, ওপরে নিয়ে যাব? একটা মিহি গলায় কেউ কিছু বলল মনে হলো স্বপ্নেন্দুর। বৃদ্ধা বলল, চলে আসুন, জুতোটা এখানে ছাড়বেন। জুতো ছাড়ার পর স্বপ্নেন্দুকে নিয়ে দোতলায় উঠল বৃদ্ধা। বিশাল বারান্দা, পরপর ঘর, সামনে গঙ্গা বয়ে যাচ্ছে।